আমরা এফএসএম করছিলাম, হ্যাঁ এফএসএম এ কত দূর এগিয়েছিলাম? কোট আর ডেট, তাই তো? কোট সম্বন্ধে যে একটা কোশ্চেন ছিল সেটা সম্বন্ধে আমরা মোটামুটি সলভ করেছিলাম। আর এরপরে ছিল ডেট। ডেট কাকে বলে? সোমাটিক ডেট আর মলিকুলার ডেটের পার্থক্য আর ডেটের মানে সাইনগুলো, ঠিক আছে? তো সোমাটিক ডেট মলিকুলার ডেটের পার্থক্য লেখা আছে, দেখিয়ে দিয়েছি, ওতে কোনো ভুল নেই, মোটামুটি সবই ঠিক আছে। আচ্ছা, যে সাইন অফ ডেট যেখানে ছিল সেখানে একটু ভুল ছিল, আমরা ঠিক করে নিয়েছি, তাই তো? কি করেছি আমরা? ঠিক বলো দেখি, কি কি ঠিক করেছিলাম? সাইন অফ ডেটে মেন সাইন গুলোকে তিনটে সেক্টরে কথা, একটা হচ্ছে ইমিডিয়েট সাইন, আর্লি সাইন আর লেট সাইন, ঠিক আছে? এবার লেট সাইনটাতে গড়বড় ছিল, সেখানে লেট সাইনের আন্ডারে তিনটে ডেট হতে পারে। এক হচ্ছে লিকুইফ্যাকশন, দুই হচ্ছে অ্যাডিপোসিয়ার ফর্মেশন, তিন হচ্ছে মামিফিকেশন, ঠিক আছে? এই অবধি আমরা মোটামুটি বলেছিলাম। তারপরের কোশ্চেন আছে স্টারভেশন সংক্রান্ত। স্টারভেশন, স্টারভেশন মানে কি? অনাহারে অনাহারে মৃত্যু, ঠিক আছে? অনাহারে মৃত্যু নিয়ে তোমাদের একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা বলেছে হোয়াট ইজ স্টারভেশন বা ডিফাইন স্টারভেশন, what are the cause of starvation with the sign and symptom? স্টারভেশন মানে কি? অনাহারে মৃত্যু যেটা বলছে সেটা হচ্ছে স্টারভেশন। এবার যদি স্বাভাবিক জীবন প্রক্রিয়া চলে, সেখানে আমরা প্রতিদিন আমরা খাদ্যবস্তু দিই, জল দিই, অর্থাৎ আমাদের যে খাদ্যের যে 6টা উপাদান সবগুলো আমাদের শরীরে প্রদান করি বলে শরীরটা ফিজিওলজিক্যালি ঠিক কাজ করতে থাকে, ঠিক আছে? এইবার যদি কোনো কারণে এই জিনিসটা, খাদ্যটা বা পানীয়টা দুটো যদি অফ হয়ে যায়, তবে আমাদের শরীর আস্তে আস্তে শীর্ণ হতে হতে একবারে ডেথে মানে মৃত্যুতে পতিত হয়। এটা কি দুর্ভিক্ষ বলে? এটা বিভিন্ন কারণ আছে, সেগুলো আমরা করবো। বিভিন্ন কারণে হতে পারে, এটাকেই বলছি আমরা স্টারভেশন। এবার এটা ধরো দুর্ভিক্ষর কারণে হতে পারে, এই যেমন বলেছে একটা। এছাড়া দুর্ভিক্ষ ছাড়া অ্যাক্সিডেন্টালি কোনোভাবে সে এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে, সেখানে সে খাদ্য বস্তু থেকে ডিটাচ হয়ে যাচ্ছে। যেমন ধরো এই আগে বাচ্চারা খেলাধুলা করতো, লুকোচুরি খেলতে খেলতে ধরো পথে যাওয়া পড়ে গেল, কেউ জানতেই পারলো না, ওখানে যাওয়া পড়ে আছে, না আওয়াজ দিতে পারছে না কিছু করে আবদ্ধ হয়ে গেল। এবার কি হচ্ছে? বেঁচে আছে কিন্তু খাদ্য পাচ্ছে না, জল পাচ্ছে না, খাদ্য পাচ্ছে না, জল পাচ্ছে না, খাদ্য পাচ্ছে না, জল পাচ্ছে না, করতে পারে। অর্থাৎ যদি দেখা যায় কোনো হিউম্যান বডি, অ্যাডাল্ট হিউম্যান বডিকে আমরা যদি খাদ্য এবং জল দুটোই অফ করে দিই, সে 10 থেকে 12 দিন বাঁচতে পারে, ম্যাক্সিমাম হলে 15 দিন, এর বেশি সে বাঁচতে পারে। আবার যদি তার খাদ্যটা অফ করে দিই, জলটা যদি চালু থাকে, সে আবার 40 থেকে 50 দিন অব্দি বাঁচতে পারে, বুঝতে পেরেছো? তো এইরকম কন্ডিশন গুলোকে আমরা বলছি স্টারভেশন। এটা দুটো সেক্টরে ভাগ করছি। একটা হচ্ছে অ্যাকুট স্টারভেশন, যেখানে ধরো খেলতে খেলতে গর্তে পড়ে গেল, করে একবারে 80 ফুট নিচে চলে গেল, এই কতগুলো ঘটনা ঘটে গেল। তো এরকম কেউ দেখতে পেলে তো কে খবর দিল, একাধিক থাকে, কেউ দেখতে পেলো না, ঢুকে গেল ওখানে, এবার কে সাহায্য করবে? ওখানে পড়ে 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 অনাহারে মারা গেল। এটা হচ্ছে অ্যাকিউট, হঠাৎ করে। এরকম হঠাৎ করে লুকোচুরি খেলতে খেলতে বস্তা গায়ে লুকোতে গেল, বস্তা ভর্তি এসে চাপা পড়ে গেল, পড়ে রইল, কোনো বন্ধুরা খুঁজে পেল না, ও আর চেটাতে পারলো না। তো ওখানে হঠাৎ করে তার যখন খাদ্য এবং পানীয় হঠাৎ করে অফ হয়ে যাচ্ছে, তখন যে স্টারভেশন করছে তাকে বলছি আমরা অ্যাকিউট স্টারভেশন। আর ক্রনিক স্টারভেশন দীর্ঘদিন ধরে অভাবজনিত কারণে আস্তে 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 মৃত্যুর মুখে ঢলে পড়ছে, তখন তার হচ্ছে ক্রনিক স্টারভেশন, যেটা দুর্ভিক্ষ হতে পারে, নেগলিজেন্সি থেকে হতে পারে, হ্যাঁ, এরকম বিভিন্ন কারণে হতে পারে, অথবা স্ব ইচ্ছায় হতে পারে, যেটা অনশন করা, হ্যাঁ, বুঝতে পারছেন, স্ব ইচ্ছাতেও হতে পারে। এটা হচ্ছে ক্রনিক।
মানে ধীরে 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 মৃত্যু হবে। এবার বলছে কি না স্টারভেশনের কারণগুলো কি, অ্যাকুটিভ হোক অরেঞ্জিভ হোক কতগুলো কারণ হয়, যেমন হচ্ছে দুর্ভিক্ষ, গর্তে পড়ে আবদ্ধ হয়ে যাওয়া, কোনো বদ্ধ ঘরে আবদ্ধ হয়ে যাওয়া, পিতামাতার অবহেলা আর অনশন, এই কারণগুলোতে সাধারণত স্টারভেশন হয়। ঠিক আছে, লেখা আছে তো এগুলো। আচ্ছা, এবার বলছে সাইন অ্যান্ড সিমটম। কত নম্বর পেজ? নাম্বার 7 জানি না, 7 মন্ডে আমারটাই 7 আছে তেইশ মন্ডে হ্যাঁ এটা তো পেজ নাম্বার 9 কোশ্চেন নাম্বার 7 দেখো সাইন আর সিমটম লেখা আছে, সেখানে দেখো অ্যাকুট স্টারভেশনের ক্ষেত্রে প্রথমে খাদ্য যন্ত্রণা শুরু হয়, মানে হাঙ্গার পেন, সোজা কথা ইংলিশে বলা হয় হাঙ্গার পেন। দেখবে আমাদের খিদে পেলে পেটের মধ্যে একটা জ্বলন হয়, মানে কেমন একটা সেন্সেশন হয়, সেটাকে বলি আমরা হাঙ্গার পেন। এবার যখনই খাদ্য পাবে না প্রথমে কি হবে, তার হাঙ্গার পেন হবে, এটাই স্বাভাবিক, সেটাই ঘটে। এটা আলসার হবে তারাও এখন তারপরে বলে 30 থেকে 48 ঘন্টা এই যন্ত্রণা থাকবে এবং এই যন্ত্রণাটা চেপে ধরলে আরাম হবে। দেখবে ক্ষুধা যন্ত্রণা চেপে ধরলে আরাম হবে। 30 থেকে 48 ঘন্টা এই যন্ত্রণা থাকবে এবং চেপে ধরলে আরাম হবে। আছে হ্যাঁ আছে তো? 30 থেকে 40 ঘন্টা না কোনোসিন ইনএক্স। আচ্ছা, তারপরে 3 নম্বরে বলছে 4-5 দিন পর থেকে শরীরে জমা ফ্যাট গুলো গলতে শুরু করবে এবং দেহ আস্তে আস্তে শীর্ণ মার্গগা হতে থাকবে। ঠিক আছে, চোখগুলো কোটরে ঢুকে যাবে, পিউপিল প্রসারিত হবে, শরীরের ওজন আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, তারপরে তুমি না আছে বডি ওয়েট 40% নিচে নামবে। ওইটা পরে, ওইটা আমরা আবার লাস্টে দিব। ঠিক আছে, এরপরে তুমি চলে যাও, দেখো একটা কোশ্চেন ছাড়িয়ে স্টিল বার্ড বলে একটা কথা লেখা আছে। স্টিল বার্ডের জাস্ট নিচে দেখো 1 2 3 4 করে আবার কিছু জিনিস লেখা আছে। আছে ওইখানে তোমরা এখানে লেখো চোখগুলো কোটরে ঢুকে যাবে, পিউপিল প্রসারিত হবে, এটা গেল 4। ওইখানে ওটাকে 5 করে দাও। হ্যাঁ, অ্যারো দিয়ে টানো, টেনে ওই যে গাল চুষে যাবে, মুখের হাড়গুলো বেরিয়ে যাবে। হ্যাঁ, ওইটার কন্টিনিউয়েশন এইখানে, এই জন্যই তো আমি আগে এসেছি, এগুলো তোমাদের বলে দেওয়া। শরীরের ওজন কমতে থাকবে ওইটা এখন বাদ রাখো, ওটা লাস্টে দিব আবার। 4-এর পরে এইটাকে 5 করে দাও। চোখগুলো কোটরে ঢুকে যাবে, পিউপিল প্রসারিত হবে, তারপরে চোখ ঢুকে গেলে কি হবে, গালগুলো চুষে যাবে, মুখের হাড়গুলো বেরিয়ে আসবে, কন্টিনিউটি রয়ে গেল ওটার সঙ্গে। বুঝতে পেরেছো? তারপরে যেটা আছে 6 করো। হ্যাঁ, জিভে একটা আস্তরণ দেখা যাবে, মুখের লালা মোটা হয়ে যাবে, ফলে কথা বলতে যখনই মুখের চটচটে হয়ে যাবে, মানে কথা বলতে অসুবিধা হবে, বুঝতে পারছি না। মুখের পাঁজর বেরিয়ে যাবে। এগুলো বোঝার কিছু নেই বাবা, এই দাগ নাম্বার পাঁচদিন না খেয়ে দেখি সব এই সেগুলো নিজে বুঝতে পারবি। আমি যদি অসুস্থ হয়ে যাই মানুষের চিকিৎসা করবো। আচ্ছা, মুখের পাঁজর বেরিয়ে আসে, পেট ঢুকে যাবে, 7 নম্বর। 8 নম্বর হচ্ছে সমস্ত শরীর আস্তে আস্তে শীর্ণতা প্রকাশ পাবে, চুলগুলো 9 নম্বর চুল শুষ্ক হয়ে যাবে, রুক্ষ হয়ে যাবে, দেহের ত্বক শুষ্ক মলিন হয়ে পড়বে। তারপরে 9 নম্বর কি 10 নম্বর যা হচ্ছে দেহের 10 নম্বর। এবার 10 নম্বরে শরীরের ওজন কমে যাবে না দেহের তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে। দেখো এগোতে থাকবে, দেহের তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে। হয়েছে প্রথম দিকে কোষ্ঠকাঠিন্য দেখা যাবে, পরে পাতলা পায়খানা সমস্যা হবে, 11 প্রস্রাবের পরিমাণ কমে যায়, প্রস্রাবের রং হলুদ
থেকে হালকা লাল বর্ণ আকার ধারণ করে, পালস খুব দুর্বল হয়ে যায়, পালস রেট কমে যায়, মানসিক অবস্থা মৃত্যুর আগে পর্যন্ত ঠিক থাকে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ডিলিউশন, হ্যালুসিনেশন প্রভৃতি দেখা দিতে থাকে। ওয়েট লস দেখা তারপরে ওইখানে চলে এসো, শরীরের ওজন কমতে থাকবে, সেই 5 নম্বরেরটায় চলে এটা এসো লাস্ট পয়েন্ট, বডি ওয়েট হ্যাঁ। 40% এর নিচে যাবে। ওইটা 15 পয়েন্ট করে ওজন কমতে থাকবে। এবার বডি ওয়েট কমতে কমতে যখন 40% কমে যাবে তখনই তখন মৃত্যু। ব্যাস সেই শেষ হয়ে যাবে। ডাক্তারের পরীক্ষা ওরা ভাবছে বড় বড় ছেলে মেয়েরা এখনো প্রাইমারি স্কুলে পড়ছে। আজকে কি বার? রবিবার দিন স্কুল আছে? আচ্ছা, তার মানে আমরা আর একটা কোশ্চেন সলভ করে ফেললাম, সেটা হচ্ছে স্টারভেশন। স্টারভেশন সংক্রান্ত যে কোশ্চেন আছে এটা পারবে তো? খুব সোজা কিন্তু এটা, নিজে ভেবে ভেবে নিজে দিতে পারবে। জানাটা বন্ধ করে দাও। তা থাক না, ওরা হচ্ছে তো ওরাও তো মানুষ তো না। হ্যাঁ, আমরা আমাদের মতো লাগে। এতদিনের চিকিৎসা বিয়ে করলে ওরকম ছেলে হয়ে যাবে। তাই চলে যাচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ইনফ্যান্টিসাইড। ইনফ্যান্টিসাইড কোথায় আছে? আছে, ইনফ্যান্টিসাইডস বলে একটা কোশ্চেন আছে। 8 নম্বর কোশ্চেনটা তোমাদের 8 নম্বরটা না, যেখানে আমি নিয়ে গেলাম এই যে গাল চুপসে যাবে সেইখানেই আছে ইনফ্যান্টিসাইড। এতক্ষণ যেখানে লিখছিলে না সেইখানে দেখো একটা কোশ্চেন আছে ইনফ্যান্টিসাইডস, বলেছে ডিস্টিংগুইশ বিটুইন স্টিল বার্থ এন্ড ডেথ আফটার বার্থ। আচ্ছা, এখানে কতগুলো কথা আছে, ইনফ্যান্টিসাইড, স্টিল বার্থ, দুটো কথা এসেছে। এবার প্রথম কথা হচ্ছে ইনফ্যান্টিসাইড কাকে বলছে? অবৈধ বাচ্চাকে মেরে ফেলা। অবৈধ ভাবে, অবৈধ বাচ্চাকে না, অবৈধ ভাবে কোনো বাচ্চাকে যদি মেরে ফেলা 1 বছরের কম বয়স এবং সেটার বয়স 1 বছরের নিচে, জেনারেলি ঘটে ইনফ্যান্টিসাইড উইদিন 7 days। স্যার ভুল হতেই বলে ভ্রূণ হত্যা স্যার। হ্যাঁ, নো, কি করে আছে? 1 বছরের নিচে। ভ্রূণহত্যা হচ্ছে অ্যাবর্শন। এটা হচ্ছে ওই যে এখানে বলেছে তোমার স্টিল বার্থ, এখানে বার্থ যে হচ্ছে তার দুটো সেগমেন্ট, একটা হচ্ছে স্টিল বার্থ আর হচ্ছে লাইভ বার্থ। স্টিল বার্থ মানে হচ্ছে মরা শিশুর জন্ম দেওয়া, আচ্ছা আচ্ছা, আর লাইভ বার্থ মানে জীবিত শিশুর জন্ম দেওয়া। এইবার ইনফ্যান্টিসাইড দাঁড়িয়ে আছে লাইভ বার্থের সঙ্গে, নট স্টিল বার্থ। স্টিল বার্থ হয়ে গেলে আর তাকে কি ইনফ্যান্টিসাইড? ইনফ্যান্টিসাইড হচ্ছে লাইভ বার্থ হবে, তার সেখান থেকে নিয়ে 1 বছরের মধ্যে কোনোভাবে যদি বাচ্চাটাকে মেরে ফেলা হয় তখন তাকে বলি আমরা ইনফ্যান্টিসাইড। জেনারেলি ঘটে উইদিন 7 days, যা ঘটবে 7 দিনের মধ্যে ঘটবে, তারপরে একটা মায়া পড়ে যায় আর কেউ মারতে পারে। এই হসপিটালের বাইরে রেখে আসে, এরকম কি মারতে পারে নাকি? হ্যাঁ, বাইরে ফেলে রেখে আসে না, কত কি করে অনেক আছে। যেমন হচ্ছে মেরে ফেলার কারণগুলো বলছে, দেখো 1 নম্বর হচ্ছে অবৈধ সন্তান। সন্তানটা যদি অবৈধ হয়, তার পিতৃ পরিচয় না থাকে বা পিতৃ পরিচয় দেওয়ার মতো যদি জায়গা না থাকে, সেই ক্ষেত্রে এরকম জীবিত সন্তান মেরে ফেলতে পারে। মেরে ফেলতে পারে না, মেরে ফেলবে, তার মেরে ফেলতে পারেই বলবো, আর সব ক্ষেত্রে তো ঘটবে না।
দুই একটা ক্ষেত্রে ঘটে গেলে মানে ব্যাপারটা বলছে এই জিনিসটা হচ্ছে অবৈধ, মানে হচ্ছে আইন বিরোধী, এর পানিশমেন্ট আছে, শাস্তি আছে আমাদের আইন। যদি ধরা পড়ে যে কেউ ইনফ্যান্টিসাইড করেছে তার আইনে সাজা আছে, ঠিক আছে? সেই জন্য ইনফ্যান্টিসাইড কথাটা এসেছে। এবার ইনফ্যান্টিসাইড ব্যাপারটা অনেক সময় কি হয়, করে দিয়ে বলে কিন্তু সন্তান জন্মেছিল, বুঝতে পেরেছো? সেই জন্য এখানে একটা কথা দেওয়া আছে স্টিল বার্থ। এইবার যেহেতু জীবিত পাঠ, মানে যদি জীবিত সন্তান জন্মায় আর মৃত সন্তান জন্মায়, দুটোর মধ্যে একটা ডিস্টিংক্ট পার্থক্য আছে, যেটা যে কোনো মেডিকেল ডাক্তাররা বা ফরেন্সিক এক্সপার্টরা বুঝে দিতে পারবে, বুঝতে পেরেছো? তুমি বললেই হবে না যে মৃত জন্মেছিল, তার জন্য এবার ইনভেস্টিগেশন হবে ফরেন্সিক ডিপার্টমেন্ট দ্বারা, বুঝতে পেরেছো? অর্থাৎ তার কি হবে, পোস্টমর্টম। এইখানে ধরা পড়ে যাবে, কারণ যখনই সে লাইফ বার্থ হচ্ছে, লাইফ বার্থ হলে পরে সে বাইরে অক্সিজেন নেবে, অক্সিজেন নেওয়ার ফলে তার লাংসে বায়ুপূর্ণ হবে, শ্বাস প্রশ্বাস করতে থাকবে। দুদিন বাদেই মরুন, 3 দিন বাদে তার আগে তো সে নিচে ছিল, শ্বাস প্রশ্বাস নিয়েছে, তার আগে শুধু মায়ের দুধ খেয়েছিল, খেয়েছিল যে, ঠিক আছে? তাহলে তার সমাজের মধ্যে খাদ্যবস্তু অস্তিত্ব থাকবে, দুধের অস্তিত্ব থাকবে, ঠিক আছে? প্লাস স্টিল বার্থ হলে পরে লাংসের যে চরিত্র আর লাইফ বার্থ হলে পরে লাংসের চরিত্র দুটোই আলাদা। না, যখনই শ্বাস প্রশ্বাস চালু হচ্ছে, রেসপিরেটরি মুভমেন্ট চালু হয়ে যাচ্ছে, তার মানে তাদের যে ডায়াফ্রাম ওঠা নেওয়া শুরু হচ্ছে, তারপরে তোমার এই হচ্ছে, ফলে যখন স্টিল বার্থ হয় ডায়াফ্রাম অনেক উঁচুতে থাকে, লাইফ বার্থ হয়ে গেলে যখনই একবার এই হবে ডায়াফ্রাম নিচে নেমে আসবে, বুঝতে পেরেছো? অর্থাৎ স্টিল বার্থের ক্ষেত্রে আমাদের ডায়াফ্রামের লেভেল দেখবো 3 নম্বর ইঞ্চের মধ্যে সীমাবদ্ধ আছে, কিন্তু যখনই ওটা আনা হয় 5 নম্বরে 6 নম্বরে চলে আসবে ডায়াফ্রামের লেভেলটা, বুঝতে পেরেছো? এইখান থেকে বোঝা যায় যে এটা স্টিল বার্থ না লাইফ বার্থ। ডায়াফ্রামের পজিশন যখন মর্গেতে যখন তোমার পোস্টমর্টম হচ্ছে, তখন ডায়াফ্রামের পজিশন দেখলে বুঝতে পারবে। কিন্তু স্যার বাচ্চার জন্ম দেওয়ার আগে, মানে আমি বলছি 4-5 দিন আগে, হ্যাঁ পেটের মধ্যেই আছে 4-5 দিন আগে, তখন কি ওর মানে মানে হার্ট হবে না, হয় না? শ্বাস প্রশ্বাস কখন নেয়, ট্যাগ করে যখন কেঁদে উঠলো তবে পেটের মধ্যে কেঁদে উঠবে। কি বাচ্চা ডেলিভারি দেখে বাচ্চা বেরোবে, তারপরে ট্যাগ করে আওয়াজ করবে, তার মানে যেই ট্যাগ হলো মানে শ্বাস প্রশ্বাস চালু হলো, বুঝতে পেরেছো? ইন্টারভিউয়েন্ট লাইফে শ্বাস প্রশ্বাস চালু হয়। এবার ইন্টারভিউয়েন্ট যদি ডেথ হয়ে যায়, তাহলে সেটাই তো স্টিল বার্থ হবে, সেটাই তো মৃত বাচ্চা বেরিয়ে আসবে। আর ইন্টারভিউয়েন্ট যদি অ্যালাইভ থাকে, সে যখন বেরিয়ে আসবে জীবিত বেরিয়ে। এইবার দেখা যাবে ডায়াফ্রামের লেভেল জীবিত বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে নিচে, মৃত বাচ্চাদের ক্ষেত্রে উপরে। 1 নম্বর। লাংসটা যদি দেখি, লাংসের চরিত্র যখনই অক্সিজেনেশন হবে তার কালার একটু চেঞ্জ হবে, মার্বেল কালারের মতো একটু এসে যাবে। কিন্তু যদি অক্সিজেন যাতায়াত না করে, একদম সলিড মানে ইন্টারভিউয়েন্ট লাইফে থাকে, তখন লাংস সলিড থাকবে। যেমন মেটে দেখে তো, মেটে লিভার দেখে, ওইরা মেটে বা লিভারের মতো সলিড থাকবে, যেহেতু ওর মধ্যে কোনো অক্সিজেন যায়নি, স্পঞ্জি ভাবটা থাকবে না। এবার যদি লাংসটাকে যদি কেটে ফ্লোটিং টেস্ট করা হয়, মানে জলে ফেলা হয়, যদি শ্বাস প্রশ্বাস চলে সেই লাংসটা ফাঁসবে, আর যেটা শ্বাস প্রশ্বাস চলেনি সে করবে, ডুবে যাবে। এইভাবে আমাদের যে এখানে বলেছে না, কি ওদের পালমোনারি আকারে কাজ করে, কিসের বাচ্চা জন্ম হওয়ার আগে? সেটা তো সার্কুলেশনের না, না, ব্যাপার। এমনি। আমরা এখানে আমার পরে সবই হবে। দেখো, না, জন্ম হওয়ার আগে পালমোনারি আর্টারি লাইফে কাজ করছে, ঠিক আছে? আমাদের সার্কুলেশন নিয়ে কোনো নেই, গন্ডগোল নেই। আমাদের হচ্ছে রেসপিরেটরি অক্সিজেনেশন। একটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড লাংস থাকবে, একটা অক্সিজেনেটেড লাংস থাকবে। সেখানে যেহেতু সে অক্সিজেন নিচ্ছে, লাংস ব্যাকটাইমগুলো স্পঞ্জিতে পরিণত হয়ে যাবে। আর যে অক্সিজেন নিচ্ছে লাইফে ডেথ হয়ে যাচ্ছে, তার লাংসটা লিভারের মতো সলিড স্পঞ্জি ভাবটা আসতে থাকে, যেহেতু অক্সিজেন চায়। এবার যেহেতু সে সলিড, সে ভারী হবে, তার জন্য জলে সে ডুবে যাবে।
আর এটা জলের ভাঁজ। বুঝতে পেরেছো? এই এতগুলো জিনিস এরকম দেখে আমরা আরো আছে তোমাদের দেখবে আচ্ছা, বলছি, এটা কি যত দিন যায় স্পঞ্জিটা বাড়ে? কারণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত দিন যাবে স্পঞ্জি বাড়বে, কালারটা মার্বেল পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এইদিকে দেখো, আচ্ছা এই দিকটা দেখো না, লাইট বার আর স্ক্রিন বারে পার্থক্যটা দিয়েছে, দেখে নাও আগে। এটা লিখতে হবে তোমাদের। লাইট বারতে দেখো বুকের আকৃতি, হ্যাঁ যখনই সে শ্বাস প্রশ্বাস নেবে বুকটা এক্সপ্যান্ড করবে, সেই জন্য বুকের আকৃতিটা একটু গোল ভাব আসবে, রাউন্ডে। হেয়ারে এদিকে দেখো বুকটা চ্যাপটাই থাকবে, যেহেতু ফ্ল্যাট থাকবে, কারণ যেহেতু শ্বাস প্রশ্বাসটা চালু হয়। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে ডায়াফ্রামের পজিশন 6 থেকে 7 নম্বর ইঞ্চে চলে আসবে, যেটা বললাম। ডায়াফ্রামটা যখনই শ্বাস প্রশ্বাস চলবে সে 6-7 লেভেলে চলে আসবে নিচের দিকে। ভাইরাস দেখো ডায়াফ্রামের পজিশন 3 থেকে 4 নম্বর ইঞ্চের মধ্যে থাকবে, যার শ্বাস প্রশ্বাস চালু হয়, অর্থাৎ মৃত সন্তানটা যে আর কি মৃত জন্মেছে তার ডায়াফ্রামের লেভেলটা ওই জায়গায় থাকবে। 3 নম্বর হচ্ছে দেখো ফুসফুস, ওয়েট হচ্ছে 60 থেকে 65 গ্রাম হবে। এর ওজনটা যেহেতু বড় হয়নি, সেটা 30 থেকে 40 গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু এর মার্জিন গুলো গোলাকার হবে। কারণ ধরো মার্জিন বলতে ভাঁজ, একটা ব্র্যান্ডেড ফ্রিজ তুমি পরনি, ফ্রিজটা কি থাকবে একদম টান টান। যখন পড়ছো ফ্রিজটা ফ্ল্যাট হচ্ছে, মার্জিনটা নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক সেই জিনিস লাংসের যে বর্ডার গুলো একদম ধারালো থাকবে যদি না পড়ে, আর যদি পড়লে মার্জিন গুলো এরকম কাউন্টার হয়ে যাবে। সেই কথাটার মানে এটাই যে মার্জিন গোলাকার হবে, এর মার্জিনটা ধারালো থাকবে, কারণ এ যেহেতু এক্সপ্যান্ড করে। রিয়েলাইজ করবে একটু, না হলে এটা বুঝতে পারবে না। আচ্ছা, এটার প্রকৃতিটা নরম হবে, স্পঞ্জি, স্থিতিস্থাপক ও কুণ্ডল হবে, কারণ যেহেতু অক্সিজেন গেছে সেখানে স্থিতিস্থাপক হয়ে যাবে, স্পঞ্জের মতো আকার ধারণ করবে। এখানে দেখো যেহেতু লোকের নিচে এখানে শক্ত প্রকৃতির অস্থিতিস্থাপক থাকবে, মানে এরা স্পঞ্জি নয়, তার ফলে অস্থিতিস্থাপক। ঠিক আছে, এবার বলছে তোমার অ্যালভিওলাস গুলো বায়ুপূর্ণ ও হওয়ার জন্য স্থিত থাকবে। অ্যালভিওলাস গুলো বায়ুমুক্ত থাকবে, যেহেতু বায়ু তো অ্যালভিওলাসের কোনো বায়ু থাকবে না। ফুসফুসের রং মার্বেলের মতো হবে, যেহেতু অক্সিজেন গেছে, আর ফুসফুসের রং বাদামি বর্ণের হবে, যেহেতু অক্সিজেন যায়নি, বা লিভার কালার হবে, এটাও বলতে পারো। আচ্ছা, এটি জলে ভাসবে, এটি জলে ডুবে যাবে, মানে এটা যেহেতু সলিড ডুববে ভাসবে। যে পাকস্থলীতে তোমার যেহেতু জীবিত অবস্থায় জন্মেছে, সেই জন্য সে বায়ু খেয়ে ফেলবে, দুধ খেয়ে ফেলবে, সেই জন্য পাকস্থলীতে বায়ু বা দুধের অস্তিত্ব দেখতে পাবো। কিন্তু যদি সে মৃত জন্মায় তাহলে পাকস্থলীতে কোনো বায়ু পাওয়া যাবে না, দুধও পাওয়া যাবে না। আর লাস্ট হচ্ছে নাভি। যে কোনো একটা জীবিত বস্তুর মধ্যে আমাদের যে আঘাত, তাতে আমরা ইনফ্লামেশনের 5টা জিনিস দেখতে পাবো। রেডনেস, সোয়েলিং, রুপর, গ্যালার। মৃত শরীরে সেগুলো কি সম্ভব হবে না। সেটা নাভি যখন ডিটাচ হবে, যদি মৃত সন্তানের নাভি ডিটাচ হয়, নাভির চারদিকে কোনো রিয়াকশন হবে না, কারণ সেটা তো মৃত, আর এটা তো জীবিত। এটা যদি নাভি কাটা হয় বা নাভি বসে যায়, তার চারদিকে সারাউন্ডিং মানে সাইন অফ ইনফ্লামেশন যেটাকে বলি, সেগুলো চিহ্ন বর্তমান থাকে, যেহেতু সেই জীবিত জন্মেছে। বুঝতে পারবে, সেই জিনিসটা এখানে বলেছে। নাভির চারদিকে ইনফ্লামেটরি রিং থাকবে, আর নাভির চারদিকে ইনফ্লামেটরি রিং থাকবে না। এই হচ্ছে তোমাদের লাইট বার্ড আর স্টিল বার্ডের পার্থক্য। এই পার্থক্যটা এই জন্যই দিয়েছে, ইনফ্যান্টিসাইড কেসগুলো অনেক সময় স্টিল বার্ড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, যাতে আইনের থেকে বেঁচে যেতে পারে। পোস্টমর্টম জানতে পারবে, কিন্তু পোস্টমর্টম করলে দেখো উইদাউট এলিগেশন কিছু পায় না। তুমি মার্ডারও যদি করো, যদি কেউ এলিগেশন না দেয়, তুমি চুপচুপ বেরিয়ে চলে যাবে, তোমার তো দেখলো না, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগই উঠলো না, অভিযুক্ত হবে কি করে? তাই না? এইবার যখন তোমাকে কেউ বলবে হ্যাঁ আমি ওকে মারতে দেখেছি, ও ইজ দ্য মার্ডারার, তবেই না কোশ্চেন। তুমি বলে না স্যার আমি কিচ্ছু করিনি স্যার,
এখানে তো এবার আইনের প্রসিডিউর, তুমি কি করছো কি করনি, এইবার প্রমাণ হবে, ইনভেস্টিগেশন হবে, বুঝতে পেরেছো? সেই রকম যে আমাদের যে হ্যাঙ্গিং গুলো কেসগুলো থাকে, হ্যাঙ্গিং আমাদের এই এফএসএমই আছে। হ্যাঙ্গিং মানে হচ্ছে গলায় দড়ি দিয়ে মৃত্যু। ঝুলে যাবে। গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লে শ্বাস তালি এখানে বন্ধ হয়ে মৃত্যু, মানে এটাকে বলা হয় অক্সিজেনের অভাব ঘটিত মৃত্যু। ঠিক আছে, অক্সিজেনের অভাব ঘটিত মৃত্যু কত ধরনের হয়? একটা হচ্ছে হ্যাঙ্গিং, একটা হচ্ছে ড্রাউনিং, একটা হচ্ছে স্ট্র্যাঙ্গুলেশন, একটা হচ্ছে মাগিং। এইরকম কতগুলো কন্ডিশন আছে। একটা হচ্ছে স্মুদারিং। ঠিক আছে, স্মুদারিং মানে হচ্ছে তোমার দম বন্ধ হয়ে মারা যাওয়া। বালিশ চাপা দিয়ে না। ঠিক আছে, এইবার ওই বালিশ চাপা দিয়ে স্মুদারিং করা যেতে পারে। মুখ চোখ মুখ নাক, শ্বাসরোধ করে মারা। অর্থাৎ শ্বাস রোধকারী মৃত্যু। স্ট্রেংগুলেশন। হ্যাঁ, শ্বাস রোধকারী মৃত্যু কত প্রকার জিজ্ঞেস করে ওরা। তখন বলবে স্যার গলায় দড়ি দিয়ে মৃত্যু এক প্রকারের শ্বাস রোধকারী মৃত্যু, জলে ডোবা মৃত্যু স্যার এক প্রকারের শ্বাস রোধকারী মৃত্যু। হ্যাঁ, এই দুটো তো তোমরা জানো, জলে ডোবা আর গলায় দড়ি এটা তো জানো। স্ট্র্যাঙ্গুলেশন মানে হচ্ছে এরকম যাচ্ছে একটা লাঠি বা একটা দড়ি পিছন দিকে আমায় ধরে নিতে, ধরে চেপে দিতে। এটা হলো যেটাকে হচ্ছে আমার স্ট্র্যাঙ্গুলেশন। আর একটা হচ্ছে কি বালিশ চাপা দিয়ে মারা, এটা হচ্ছে তোমার দুটো আইটেম আছে। মানে একটা হচ্ছে তোমার স্মুদারিং, হ্যাঁ, মানে হচ্ছে কোনো জিনিস, যে কোনো জিনিস, ধরো কাদার, একটা কাদার চাপ খ্যাপ করে মুখে এসে নাক মুখ বন্ধ হয়ে গেলে তো আর অক্সিজেন, আর কোথাও দেখা যাবে যে এই দুটো জিনিস যে কোনো এসে বালি দিয়ে করি বা একটা কাদা দিয়ে করি বা ওকে মুখটা কাদার মধ্যে চেপে দিয়ে করি, যাই করি না কেন, জলের মধ্যে মুখটা দিয়ে দিলেও তো হয়। সেটা ড্রাউন, স্যার আমার একবার হয়েছিল সমুদ্রের ঢেউ খেতে গিয়ে। আওয়াজ আসছে কি? সেটা ড্রাউন দিয়ে পড়ে যায়। দিয়ে স্যার সাঁতার কাটতে গেলে তো বুঝতে পারিনি, পুরো সঙ্গে সঙ্গে একবার দম বন্ধ হয়ে গেছে। তাকে বাঁচালো। তিনি মাটিতে। বলছি, স্যার আচ্ছা, এই ওখানে কিন্তু আপনি আমাকে এইটাই ধরবেন, হ্যাঁ, আর আমি বলবো সে কি অবস্থা হবে না? হাত দিয়ে গলা চিপে ধরে যেটা একা একা ওই জন্য স্যার ঢেউ খেতে ভালো লাগে। চিপে ধরলো কেউ গলা। ওটা স্ট্র্যাঙ্গুলেশন বাই হ্যান্ড। মায়ের এরকম যে এটা শ্বাসরোধ করছে টিপে, হ্যাঁ, এখানে ওগুলো আছে ক্লোজ, এত ক্লোজ না, তোমার স্ট্র্যাঙ্গুলেশন, স্মুদারিং, হ্যাঁ, তারপরে হচ্ছে আর একটা কি কাম আছে বললো ড্রাউনিং। এখন যে ওই যে ঘুড়ি সুতো কেটে যেটা ইয়ে হচ্ছে ওটা একটা শ্বাস মাথা সুতো কেটে গলার নলিটা কেটে যাচ্ছে। ওটা তো হচ্ছে না, কাটিং ইঞ্জুরি, সেতুতে বেশি হয়। ওটা কাটিং ইঞ্জুরিতে পড়ে গেল, কেটে যাওয়া। ওটা কাটিং ইঞ্জুরি। তোমাদের মেকানিক্যাল ইঞ্জুরি আছে তো, হ্যাঁ। মেকানিক্যাল ইঞ্জুরি আমি আসছি, তারা সবই আসছে আসছে ডিফাইন ইঞ্জুরি, ক্লাসিফাইড ইঞ্জুরি। ক্লাসিফাই ইঞ্জুরিতে আসবে। আচ্ছা, এইটা মোটামুটি বোঝা গেল তো। ইনফ্যান্টিসাইডস, হ্যাঁ, ইনফ্যান্টিসাইড সাধারণত অবৈধভাবে যদি বাচ্চাকে মেরে ফেলা হয় 1 বছরের নিচে, তখন তাকে বলা হচ্ছে ইনফ্যান্টিসাইড। ঠিক আছে, হ্যাঙ্গিং, Hanging. হ্যাঁ, ওটা লিখে দেয় রেপ টিল হ্যাঙ্গিং তিল হ্যাঙ্গিং। বলে বেনেডিক্টটা ভেঙে দেয়। কি স্যার? হিন্দি সিনেমায় দেখা যায়। বেনেডিক্টটা ভেঙে দেয়। মৃত্যুদণ্ড দিলে মৃত্যুদণ্ড দিলে বেনেডিক্টটা ভেঙে দেয়। আর আমাদের দেশে মৃত্যুদণ্ড হচ্ছে হ্যাঙ্গিং এর সাহায্যে করা হয়। অন্য দেশে শুটিং আছে, আর অনেক ব্যাপার আছে, ঝুলি আছে, হ্যাঁ, কিন্তু আমাদের দেশে মৃত্যুদণ্ড দেওয়া হয় হ্যাঙ্গিং। বুঝা গেল? হ্যাঙ্গিং হচ্ছে গলায় দড়ি লাগিয়ে যদি ঝুলে পড়া হয়, তখন সেই কন্ডিশনটাকে বলা হয় হ্যাঙ্গিং। এবার হ্যাঙ্গিং কমপ্লিট হ্যাঙ্গিং হতে পারে, পার্সিয়াল হ্যাঙ্গিং হতে পারে। কমপ্লিট হ্যাঙ্গিং মানে বডিটা যখন সম্পূর্ণ ঝুলন্ত থাকে, তখন তাকে বলা হয় কমপ্লিট হ্যাঙ্গিং। অনেক সময় দড়ির শ্বাস আলগা হয়ে গিয়ে দড়িটা নেমে আসে, বডি তখন টাচ করে ফেলে, হ্যাঁ, তার ফলে ওই কানে আর গলায় ফেলে যাওয়ার জন্য মৃত্যু ঘটে। সেটা হচ্ছে ইনকমপ্লিট হ্যাঙ্গিং। ঠিক আছে, তো এই হ্যাঙ্গিং নিয়ে তোমাদের একটা কোশ্চেন আছে। হ্যাঙ্গিং কোশ্চেন আছে তো? আছে তো?
হ্যাঙ্গিং এ তো শর্ট কোশ্চেন আছে, যাওয়া হবে। হ্যাঙ্গিং শর্ট হ্যাঁ, শর্ট নোট আছে। হ্যাঙ্গিং ড্রয়িং হ্যাঙ্গিং, ডাউনিং নিয়ে শর্ট কোশ্চেন দেওয়া আছে, কিন্তু হ্যাঙ্গিং এই যে আমাদের এই মধ্যে পড়ে। তোমরা ইনফ্যান্টিসাইডের কারণগুলো মুখস্থ করে নেবে। অবৈধ সন্তান, পিতামাতার দরিদ্রতা, উত্তরাধিকার সম্বন্ধীয়, ধর্মীয় কুসংস্কার, রাজপুতের ক্ষেত্রে মেয়েদের মেরে ফেলা হয়, আর বিবাহপণ জোগাড় না করতে পারার বা বিবাহপণ জোগাড় করার ভয়ে এরকম সময় মেরে ফেলে। আর যারা ফোর্থ কোয়ার্টারে থাকে তাদের সাধারণত যদি বাচ্চা পুত্র সন্তান হয় তারা নিষ্কার করে ফেলে, মেরে ফেলে। বুঝতে পেরেছো? দেখো বলে দিচ্ছি আমি, মানেগুলো বলে দিচ্ছি। অবৈধ সন্তান মানে যার মানে ব্যক্তি পরিচয় নেই, এখন সেরকম যদি বাচ্চা হয়ে যায় সেক্ষেত্রে যখন মানে এমন একটা স্টেজে ধরা পড়লো তখন আর অ্যাবর্শন করা সম্ভব নয়, তখন তার কি মানে লাইফ ডেলিভারি করতেই হবে। তো লাইফ ডেলিভারি করার পর অর্থাৎ মেরে ফেলে। পিতা মাতার দারিদ্রতা, একটা পিতা মাতা সে দরিদ্র, তার 6টা-8টা ছেলে হয়ে গেছে, তারপরে আবার একটা ছেলে হয়েছে। উত্তরাধিকার সম্বন্ধ, একটা মানে চ্যাটা জেঠি আর কি, চ্যাটা মশাই জেঠিমার নিঃসন্তান, তার কাকার একটা ছেলে আছে, সে উত্তরাধিকারী। ঠিক আছে, হঠাৎ করে জেঠিমার একটা গর্ভে বাচ্চা চলে এ তখন তো বেশ সন্ধ্যা হয়ে গেছে, আমার তো আমার ভাগ্য ছেলে বেড়েছে, তখন পথে কাটা ব্যাস। এই হচ্ছে উত্তরাধিকার সম্বন্ধী। ঠিক আছে, ধর্মীয় কুসংস্কার, তোর যেটা হবে সন্তান, তুই যদি আমার পায়ে বলে দিস বিশাল শক্তিশালী হবি, বিশাল আর্থিক ক্ষমতার অধিকারী, বলে দিল, বেটা বিশ্বাস করে দিল। যেই ছেলে জন্ম হলো চুপি চুপি নিয়ে গিয়ে ঠাকুরতলায় নিয়ে গিয়ে এটা হলো তোমার ধর্মীয় কুসংস্কার। ঠিক আছে, রাজপুতদের ছেলেদের বিয়েতে প্রচুর কম পায়, সেই জন্য মেয়ে হলে পয়সাটা অনেক কম দিতে হবে, সেই জন্য মেয়ে হলে রাজপুতটা চেষ্টা করে, এটা একটা ব্যাপার আছে। আর এই বিবাহপণ জোগাড় না করতে পারে, এটা জেনারেল ক্ষেত্রে 6টা-7টা মেয়ে হয়ে গেছে, আর একটা মেয়ে হয়েছে, তারা একে তো 6টা মেয়ে হয়ে গেছে, আর একটা মেয়ে কি হবে, কিভাবে বিয়ে দেবো, কিভাবে পালন করবো, মেরে দেবো। ঠিক আছে, আর একটা যে পোস্ট কোয়ার্টারে যারা থাকে মানে এরা, তাদের ক্ষেত্রে কোনোভাবে প্রেগনেন্সি গেট করে দিয়ে যদি বাচ্চা জন্মায়, সেই বাচ্চা যদি মেয়ে হয় তারা রেখে দেখার পরে আবার খাটাতে পারবে, মানে কাজে আসবে ওরা। কিন্তু ছেলে হলে ও তো কিন্তু পরিচয় প্র্যাকটিসও চালাবে, মেরে ফেলবে। ঠিক আছে, এইরকম এগুলো দেখা গেছে, সেই জন্য এগুলো কারণে, এই কারণগুলো তোমাদের লিখতে হবে। ইনফ্যান্টিসাইডসের কারণগুলো এগুলো, এই কটা কারণ লিখে দেবে। আর ওই স্টিল বার্থ আর লাইভ বার্থের পার্থক্যটা বুঝিয়ে দিলাম, এটা করে নেবে। জানি না, আমার পড়ানোর কথা শর্ট নোট আছে, মোরালে ধরবে তো। এবার হচ্ছে বার্ন, মানে পোড়া। বার্নে কি বলছে? বার্ন হচ্ছে তোমার অগ্নি, জ্বলন্ত অগ্নিশিখার দ্বারা যখন কোনো শারীরিক দেশকাল ঘটে, ক্ষতি সাধন ঘটে, তারা আপনার সঙ্গে আমাদের পার্থক্য আছে। তারপরেই তো লাইভ বার্থ আর স্টিল বার্থের পরে যেখানেই থাকবে ওই পরেই থাকতে হবে। পেজ অনুমানটা হলেও আমি যেখানটা পড়াচ্ছিলাম লাইভ বার্থ আর স্টিল বার্থ, তারপরেই দেখো বার্ন আছে, ওটা যে শেষ হবে তারপরে বার্ন আছে। দেখো তারপরে আছে ওয়ার্কিং মেডিসিন আছে, হ্যাঁ নেই। আচ্ছা, 9 নম্বর কোশ্চেনটা দেখো, একটু ওয়েট করুন, আমরা ও একদম নিচে
পেজে আছে 16 নম্বর পেজ মন্ডে আছে হ্যাঁ? মন্ডে সে যাই হোক আমার তো এই তোমরা পেয়েছো কি দেখো বলছে দেখো বার্ন কাকে বলে 16 নম্বর পেজ। enumerate the degree, what are the difference between burn and scale? স্ক্যান মানে কি স্ক্যান? বলছি তো সেই জন্য যে কোশ্চেনটা তুলেছি আমরা এটা তো এবার আলোচনা করবো আমরা। বলছে enumerate the degree অর্থাৎ বার্নের প্রকারভেদ, বার্নের ক্লাসিফিকেশন, বার্ন কত প্রকারের হয়, ঠিক আছে? এইবার ধরো বার্ন কাকে বলছি? জ্বলন্ত অগ্নিশিখা বা কোনো জ্বলন্ত সলিড বস্তু যদি আমাদের শরীরের সংস্পর্শে এসে শারীরিক ক্ষতি সাধন করে তখন তাকে বলছি আমরা বার্ন। আর যখন কোনো উত্তপ্ত লিকুইড অ্যাসিড শরীরে পড়ে, নট অ্যাসিড, ওটা কেমিক্যাল বার্ন, তেল জল চা তেল, তরকারি। গরম তেল, ফুটন্ত জল, বাষ্প, এইগুলো যখন শরীরের সংস্পর্শে এসে শারীরিক ক্ষতি করে তখন তাকে বলে স্ক্যাল। মনে থাকবে লিকুইড হট, না আগুনের ফুলকিও হতে পারে স্যার। আগুনের ফুলকি বার্ন হয়ে যাবে, ওটা সলিডের মধ্যে পড়ে যাবে। কোনো ধরো উত্তপ্ত লোহা এসে পড়লো, গায়ে এসে পড়লো, পুড়ে গেল, দ্যাট ইজ বার্ন। কোনো জ্বলন্ত শিখা, প্রদীপের আলো হোক, শিখাই হোক, শরীরে লেগে তোমার শরীর চলে গেল, তখন সেটা হয়ে গেল বার্ন। কিন্তু গরম জল, ফুটন্ত তেল, বাষ্প, এগুলো যখন শরীরের সংস্পর্শে এসে শরীরকে ডিস্ট্রাকশন হচ্ছে, দ্যাট ইজ স্ক্যাল। বার্ন আর স্ক্যালের মধ্যে পার্থক্য বোঝা গেল? আপনি বলছেন গরম লোহা এতে পড়লো সেটা বার্ন, কিন্তু অনেক সময় যারা এতে কাজ করে যেখানে লোহা গলানো হয় সেখানে তরল দিয়ে লোহা এসে পড়ে মরে গেল না, দেখে That is burn. ওটা বার্ন। হ্যাঁ, কারণ ওটা লিকুইড, না সলিড। ওটা তো পড়ছে যখন লিকুইড অবস্থায়। একটা কোশ্চেন আছে হ্যাঁ, যখন কোনো গরম জিনিস শরীরের সংস্পর্শে এসে পড়লো তখন গরম বস্ত্র দিয়ে মেসেজ করা উচিত না ঠান্ডা বস্ত্র, ঠান্ডা জল একেবারে চাপা দেওয়া উচিত? ঘরটা ঠান্ডা হলে পরিষ্কার আপনি কন্টিনিউ করছেন। এটা পরে আসছি আমরা, এটা অ্যান্সারটা একটু বললে ভালো হতো। রিলেটেড নয়, হ্যাঁ, answer নেই। পরে বলছি, ঠিক আছে? এবার হচ্ছে কি তোমার বলছে যে ইনুমারেট ডিগ্রি বার্ন কতটা হয়েছে, আমরা দুটো ভাবে আমরা এ করি। একটা হচ্ছে কতটা ভেতরে ঢুকলো আর কতটা এরিয়া কভার করলো। কতটা এরিয়া কভার করলো, দ্যাট ইজ পার্সেন্টেজে বলা হয়, কত পার্সেন্ট। আর কতটা ভেতরে ঢুকলো এটাকে আগে 6টা ডিগ্রিতে বলা হতো, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি, সিক্স ডিগ্রি। এখন ওটাকে হাতে দিয়ে আনবে, এখন হয়েছে সুপারফিশিয়াল, না মানে এপিডার্মাল, আচ্ছা ডার্মো এপিডার্মাল আর ডিপ, তিনটে ক্যাটেগরিতে ভাগ করে দেওয়া হয়। একটা হচ্ছে এপিডার্মাল, এপিডার্মাল বার্ন বা সুপারফিশিয়াল বার্ন। একটা হচ্ছে ডার্মো এপিডার্মাল, মানে একটু ভেতরের দিকে, মানে এপিডার্মিস নিয়ে ডার্মিস অব্দি গেল, হ্যাঁ দ্যাট ইজ ডার্মো এপিডার্মাল। আর ডিপ, যে ডার্মিস ক্রস করে ভেতরে ভেতরে চলে গেল, সাবলিমিনাস টিস্যু, মাসেলস, ইভেন বোন, দ্যাট ইজ কল্ড ডিপ বার্ন। ঠিক আছে? এই দিকে আমরা কতটা ভেতরে ঢুকলো তার উপরে তিনটে সেক্টরে ভাগ করে দিলাম। একটা হচ্ছে এপিডার্মাল, ডার্মো এপিডার্মাল আর ডিপ। এইবার হচ্ছে কতটা এরিয়া পড়লো, সেটা রুলস অফ 9 বলে একটা রুল আছে। সেখানে আমাদের শরীরের যত পার্টস আছে তাদেরকে 9 করে 11টা অংশে ভাগ করে 99% আমরা পার্সেন্টেজ দিলাম। আর পেরিনিয়াম অঞ্চলটা সেটাতে 1% দেওয়া, ঠিক আছে? এইবার ধরো এই 9, এই যে দুটো হাত, এই হাত 9, এই হাত 9, দুদিকে 9 আমাদের শরীরটা 100%। আচ্ছা আচ্ছা এটাকে আমরা 9 করে ভাগ করছি, 11টা ভাগে ভাগ করছি। দেখো কিরকম 11টা, দুটো হাত 9, এই যে মাথা নিয়ে 9, তিনটে 9 হয়ে গেল, ঠিক আছে?
এইবার শরীরের সামনের অংশটা দেহকাণ্ড, তার মধ্যে এই যে উপরের অংশটা নয়, কখনো এই যে একটুখানি পড়েছে নয়, সেটাও নয়। পুরোটা খুলে দেবো পুরোটা পুরো গতকাল আমার আপনার হাতে লেগেছে হ্যাঁ। এই তালুর মধ্যে তাহলে ওটা লাইন ধরতে হবে। লাইন ধরবো। যে মেডিকেল নাই ধরে এখানে এরা পড়েছে, এটা পড়েছে, পুরোটা পড়ে পড়েছে টাচ করেছে মানে নয়। এই দুটো লাইন নাই, একটু পাশে হয়ে গেল, এখানটা পড়েছে, এখানটা পড়েছে, হয় না আটকে হয়ে গেল। এইরকম ভাবে কাউন্ট করা যায়। হয়ে গেল। আর এই পুরো এরিয়াটাকে নাই। হ্যাঁ, এইটা এরকম কপালটা খুললেও নাই, এর মধ্যে দেখুন এই জায়গা একটুখানি খুললেই খুলেও নাই। আর আমাদের এই এরিয়াটা নাই, মানে এটাকে ব্যাগের মধ্যে ধরবে না এটার মধ্যে ধরবে? ওটার মধ্যেই ধরবো। পুরো মাথাটাই নাইন হিসাবে তো। সামনের পিছনে সবটাই গলা থেকে নিয়ে মাথাটা যেগুলো অংশ তুললে 9%, পিঠের দিকে যদি উপরের অংশে পড়ে একটুখানি সেটা নাই, আবার যদি নিচের দিকে একটু পড়ে সেটা আবার সেটাও নাই। নাই, পেটেও তাই, এই উপরটা যদি পড়ে নাই, এদিকটার নিচে পড়ে একটু নাই, হলেও নাই না একটু পুরোটা হলেও হলেও নাই, নাই। স্যার, পুরোটা পড়ে নাই। 1% না? হ্যাঁ, 1% পেরিনিয়াম অঞ্চলটা, পেরিনিয়াম অঞ্চলটা 1%। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের মেকানিক্যাল ইনজুরি। দেখো এখানে বলেছে এপিডার্মাল, ডার্মেপিডার্মাল আর ডিপ বার্ন আছে তো। হ্যাঁ। আর বার্ন আর স্ক্যালের মধ্যে পার্থক্য আছে তো। বার্ন হচ্ছে দেখো ড্রাইভিং দ্বারা হয়, স্ক্যাল হচ্ছে ময়েস্টিং দ্বারা হয়। যে স্থানে হিট লেগেছে সেই স্থানে হবে, আর তার উপরে অংশটা ইনজুরি করবে। আর লিকুইডে পড়লে পরে যে স্থানে পড়ে সেখানে পড়বে, আর নিচে পড়বে, গড়িয়ে আসবে নিচে। আচ্ছা, এবার বলছে বডির হেয়ার গুলো কুচকে যাবে, আর এর হেয়ার কুচকাবে না, যেহেতু লিকুইড খায়। আচ্ছা, স্কিন গুলো কুচকে যাবে। আচ্ছা, ব্লিস্টারটা ফোস্কা দেখা যেতে পারে বা নাও যেতে পারে, কিন্তু এখানে ব্লিস্টার দেখা যাবে না, লিকুইডে ফোসকা স্যার এটা। ফোস্কা পড়বে। স্কিন গুলো কুচকে যাবে, স্কিন কুচকাবে না। স্কার টিস্যু হবে, এখানে স্কার টিস্যুটা মোটা হবে, স্কার টিস্যু পাতলা হবে। আর এক্ষেত্রে জামা কাপড় পুড়ে যাবে, এক্ষেত্রে জামা কাপড় ভিজিয়ে যাবে। বললে কত মাথায় দেখছিস? হলো? মোটা হবে স্যার। হ্যাঁ, স্কার টিস্যু মোটা হবে। স্কার টিস্যু এখানে মোটা হবে, স্কার টিস্যু এখানে পাতলা হবে। ঠিক আছে, এটা একটু ঠিক করে নেবে, ভুল আছে। কোনটা স্যার? ওই যে স্কার হ্যাঁ, কার টিস্যু মোটা হবে, আর স্কারটা পাতলা হবে। দেখো স্কার, এখানে স্কার হচ্ছে মোটা হবে আর স্কার পাতলা হবে, এই কথা লিখে রাখো, তাহলে হবে। জামা কাপড় পুড়ে যাবে আর সব ঠিকই আছে। পুরো জায়গায় মোটা লিখবে। ওটা লিখবো তো? এখানে মোটা পুরু কিছুই লেখা নেই। হ্যাঁ, আছে স্যার। না, আছে স্যার। পুরো লেখা আছে। পুরু আছে, হ্যাঁ। ও পুরু থাকলে ঠিকই আছে। পুরু আছে, পুরু বা মোটা। স্কার টিস্যু পুরু বা মোটা হবে, আর এই পাতলা হবে। হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তোমাদের কবে পরীক্ষা? 21st আর কটা আমি ক্লাস পাবো? একটা। আর একটা তো? পরে হয়ে যাবে।